ম্যাম আমাদের নেক্সট সিটি কবে নেওয়া হবে? নেক্সট সিটি হচ্ছে 21 তারিখে। নেক্সট টিউসডেতে আপনাদের সিটি, মানে কালকের পরের টিউসডেতে। সিলেবাস হচ্ছে ক্লাস ডায়াগ্রাম, স্টেট ডায়াগ্রাম, সিআরসি। আমরা কালকে একটু দেখি প্র্যাকটিস করবো না এগুলা, স্টেট ডায়াগ্রামের আরো ডিটেইল প্র্যাকটিস করবো না। আজকে হলো এসআরএস দেখবো। সো এসআরএস এর যে চ্যাপ্টারটা আপনাদেরকে দেখাবো, এটা আপনাদের গ্রুপ ওয়াইজ একটা এসআরএস রিপোর্ট সাবমিট করতে হবে। আপনারা যে গ্রুপে আছেন অলরেডি এই কোর্সে, থিওরি কোর্সের জন্য, সো আপনাদের গ্রুপ প্রজেক্টের উপর বেস করে ইউ হ্যাভ টু সাবমিট আ গ্রুপ রিপোর্ট, মানে পার গ্রুপ থেকে একটা রিপোর্ট আসবে এসআরএস এর। তো সেই চ্যাপ্টারটা কবে জমা দিতে হবে? বাই দ্য এন্ড অফ দিস ট্রাইমেস্টার আই থিঙ্ক, মানে লাস্ট ক্লাসের পর্যন্ত ডেট রাখতে পারি, ওরকম কোনো টাইমে জমা দিতে হবে। এখন এটা কি হোম অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট হবে নাকি ওই যে লাস্ট ট্রাইমেস্টারের মতন ফাইনালে ডিরেক্ট কাউন্ট হবে, এটা আমি এই উইকের মধ্যে দেখি আপনাদের জানাবো। বাট একটা সাবমিট করতে হবে, এটা শিওর। মানে কাউন্ট কোথায় হবে এটা ফাইনালি হয় নাই এখনো ঠিক, বাট ইউ হ্যাভ টু সাবমিট ইট। কোনো না কোনো জায়গাটা কাউন্ট করা হবে, ইদার হোম অ্যাসাইনমেন্ট না হয়তো ডিরেক্ট ফাইনালে। ম্যাম 21 তারিখে যেটা হচ্ছে সেটা কি ইন্ডিভিজুয়াল? হ্যাঁ, সিটি ইন্ডিভিজুয়াল। 21 তারিখে যে সিটিটা হবে অন ক্লাস ডায়াগ্রাম, সিআরসি অ্যান্ড স্টেট ডায়াগ্রাম, দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল। আর এরপরে একটা প্রেজেন্টেশন বাকি থাকবে, সেইটা মোস্ট লাইকলি সিটি ডায়াগ্রামের উপরে হবে একদম শেষের উইকে। ওটা আমি বলে দিব, দেখি নেক্সট ওকে মানে ম্যাম। স্যাটারডেতে বলে দিব। আচ্ছা, সো আজকে আমরা এখন দেখবো হলো এসআরএস, সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। টিটি মার্কসটা কবে পাবো ম্যাম? মার্কস টিটি মার্কসটা সিটি 3 এর মার্কস, ও আচ্ছা সিটি 3 এর মার্কস হ্যাঁ দিব, হোপফুলি সুন দিব। আমার এটা চেক করা হয়নি। ম্যাম অ্যাসাইনমেন্টের মার্কটাও দেওয়া হয়নি। ও অ্যাসাইনমেন্ট 1 এর মার্ক দেওয়া হয়নি? না ম্যাম। আচ্ছা, অ্যাসাইনমেন্ট 1 সিটি 2 একসাথে, সরি সিটি 3। হ্যাঁ, কি কোশ্চেন ছিল? ম্যাম হচ্ছে যে প্রফিটটা কবে পাবে ম্যাম? ওই যে একটা কোশ্চেন ছিল না ক্যাশ ফ্লো অ্যানালিসিসে, ওটা আমার আচ্ছা, কনফিউশন ছিল। সিটি 2 এর সলিউশন আমি দেইনি এখনো, সিটি 3 এর সরি। তাহলে আমরা সিটি 3 এর সলিউশন নিয়ে কথা বলি আজকে। এসআরএস শেষ করে আমরা হলো সিটি 3 এর সলিউশন নিয়ে ডিটেইলে ডিসকাস করি, ঠিক আছে? ওকে ম্যাম। Okay, so let's start software requirement specification today. We will learn about what SRS is and the different types of requirements of SRS. তারপরে its uses and benefits, and এটা কিভাবে validate বা verify করা হয় সেটা, and the characteristics of a good SRS. Then you will have to create a report following the different kinds of criteria that must be present in an SRS. So what is SRS? Software or System Requirements Specification. মানে এটা হলো যে initially we were talking a lot about requirements, right? সেটার একটা স্পেসিফিকেশন থাকাই হচ্ছে software requirement specification. It is a document which is generated as the output of the requirements analysis step. তার মানে কি, আমাদের ডিজাইনেরও আগে আমাদের রিকোয়ারমেন্টস এর যে স্টেপটা ছিল, রিকোয়ারমেন্টস অ্যানালিসিস, রিকোয়ারমেন্টস গুলোকে অ্যানালাইজ করা, সেই স্টেপের পরে যেই এসআরএস ডকুমেন্টটা জেনারেট করা হয় সেটাই হচ্ছে মানে যে ডকুমেন্টটা জেনারেট করা হয় সেটাই হচ্ছে এসআরএস ডকুমেন্ট। ইট ইজ দ্য সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। It is basically a description of the software system to be developed. মানে এটা এখনো ডেভেলপ করা হয় নাই, এটা আপনাদের চিন্তা করতে হবে আপনাদের কোড এখনো করা হয় নাই সিস্টেমের, এমন একটা সিচুয়েশনে ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য এসআরএস ডকুমেন্ট। মানে রাইট বিফোর ইমপ্লিমেন্টেশন আপনার সব রিকোয়ারমেন্টস গুলোকে স্পেসিফাই করা হয়ে গিয়েছে, কি কি ক্রাইটেরিয়া লাগবে, all of those are fixed. Now you want to give a description of the software system that you want to develop. That is the software requirement specification. সো এই রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের মধ্যে দুই টাইপের রিকোয়ারমেন্ট ইউজুয়ালি থাকে। হোয়াট আর দোজ? নাম্বার 1 ফাংশনাল and number 2 non-functional requirements. So what are functional and non-functional requirements? Functional requirements are those requirements, those are explicitly mentioned by the requirements process. মানে এন্ড ইউজার এক্সপ্লিসিটলি বললো যে এইটা আমার চাই, অথবা নেগোসিয়েশনের পরে and developers and নিজেদের মধ্যে ডিসকাস করেও যে রিকোয়ারমেন্টসটা ফিক্স করলো, রিকোয়ারমেন্টস গুলোকে ফিক্স করলো, সেখানে যেগুলো মেনশন করা হচ্ছে ক্লিয়ারলি এন্ড এক্সপ্লিসিটলি সেগুলাই হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস অফ দ্য সিস্টেম। তো এইসব রিকোয়ারমেন্টস
they are basically এই যে software requirement specification from client side requirements to clients রা যেসব requirement চাচ্ছে সেগুলো আসলে functional requirements এর মধ্যে পড়বে। So they usually include like technical details of your system, মানে আপনি কি কি টেকনিক ইউজ করে সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করবেন, তারপরে হচ্ছে গিয়ে the processing expectations, data process যে করবেন সেটার এক্সপেকটেশনটা কি from customer, একটা সার্টেন টেকনিকে আপনি হয়তো প্রসেস করবেন এটসেট্রা। বেসিক্যালি যেসব রিকোয়ারমেন্টস আর ইউনিক টু ইউর সিস্টেম, নট জেনারিক অর কমন, দোজ আর ফাংশনাল রিকোয়ারমেন্টস, মানে আপনার সিস্টেমের ফাংশনসকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারবে এমন রিকোয়ারমেন্টই হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস। লাইক ইউ ক্যান টেক এন এক্সাম্পল যে আপনার সিস্টেমে এইরকম পেমেন্ট মেথড থাকতে হবে, দিস ইজ আ ফাংশনাল রিকোয়ারমেন্ট। আপনার সিস্টেমে একটা সার্চ ফাংশন থাকতে হবে, দিস ইজ আ functional requirement. So these technical details or data report processing expectations, all of these are functional requirements. Those are explicitly mentioned. এগুলো মেনশন করা থাকে যে আমার এই সার্চ ফাংশনটা লাগবে, এগুলো মেনশন থাকে। Then what about non-functional requirements? Requirements, those are not explicitly mentioned. The non-mentioned expectations, যেগুলো আসলে they are not unique to your own system, that can be generic for many systems. Like a lot of different systems need lots of speed or capacity from the resources. So এটা তো just আপনার সিস্টেমের জন্য লিমিটেড না, বা আপনার সিস্টেমের জন্য স্পেশাল কিছু না। বাট এই যে পেমেন্ট মেথড সার্চ, এগুলো যদিও ডিফারেন্ট সিস্টেমে থাকতে পারে, বাট ইট ইজ আ ফিচার, আ ইউনিক ফিচার অথবা আ স্পেশাল ফিচার ইন ইউর সিস্টেম। আপনার সিস্টেমের জন্য এটা একটা টেকনিক্যাল ডিটেল, দ্যাট ইজ আ ফাংশনাল রিকোয়ারমেন্ট, এগুলো মেনশন করা থাকতে হয় ক্লিয়ারলি। However, non-functional requirements are generic, like say resource requirements or operational requirements, etc. Say number one হচ্ছে মানে non-functional requirements এ usually কি টাইপের হতে পারে, they can be operational requirements. What does this mean? Means যে আমি যেই সিস্টেমটা বানাবো এটা অপারেট করার সময় কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে, এগুলো অনেক সময় মেনশন করা থাকে না। The end user is not essentially going to tell you that it should be maintainable. এটা তো by default your system should be maintainable and portable. এটা তো বাই ডিফল্ট একটা এক্সপেকটেশন ফ্রম দ্য ইউজার। এটা যদি মেইনটেইনেবল না হয় তাহলে তো সিস্টেমটা কাইন্ড অফ কি বলবো, খুবই খারাপ একটা সিস্টেম, ব্যাড কোয়ালিটি। সো দিস ইজ লাইক ওয়ান অফ দোজ রিকোয়ারমেন্টস, দোজ আর নট এক্সপ্লিসিটলি মেনশন বাট দে শুড বি দেয়ার ইন ইয়োর সিস্টেম। অপারেশনাল রিকোয়ারমেন্টস হচ্ছে যে অপারেট করার জন্য, লাইক পোর্টেবিলিটি থাকতে হবে, মেইনটেনেবিলিটি থাকতে হবে, এগুলা অপারেশনের টাইমে বা রান টাইমের এক্সেট্রা যেসব requirements লাগবে সেগুলো হচ্ছে operational requirements. What about performance requirements? Performance requirements হচ্ছে ওই যে মানে আপনার থ্রুপুটটা কিরকম, আপনার হচ্ছে আপনি যে সিস্টেমটা বানাচ্ছেন এটা কত এফিশিয়েন্টলি আপনাকে আউটপুট জেনারেট করে দিতে পারে। This has nothing to do with এটা কি পোর্টেবল হবে না, মেইনটেনেবল হবে নাকি, এটা হচ্ছে যে জিনিসটা কত ফাস্ট এন্ড কত স্পিড আছে, এটার ক্যাপাসিটি কিরকম, এগুলো হচ্ছে পারফরম্যান্স রিকোয়ারমেন্টস। সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, এন্ড ইউজার্স ডোন্ট ইউজুয়ালি টেল ইউ যে আমারটা কিন্তু অনেক ভালো স্পিড হতে হবে, অথবা হচ্ছে গিয়ে এই সিস্টেমের ক্যাপাসিটি কিন্তু এরকম হতে হবে, মানে এগুলো কিন্তু কাইন্ড অফ বাই ডিফল্ট, এগুলা কেউ বলে দেয় না, এগুলো নন মেনশনড এক্সপেকটেশনস, এগুলো আমরা এক্সপেক্ট করি যে থাকবে সিস্টেমে, বাট নো ওয়ান এক্স্যাক্টলি সেজ দেম আউট লাউড। What about security requirements? Like, for example, if you have taken the networking course, then you're supposed to know what digital certificate means. Like if you suppose make a new website, then whatever site or web page or whatever that you're making, website or whatever that you're making, সেটা একটা digital certificate পায়, তাই না? So মানে আপনার যে ওয়েবসাইটটা অথেন্টিক, এটা একটা সার্টিফিকেট, ডিজিটাল সার্টিফিকেট। তারপরে অ্যাক্সেস কন্ট্রোল মানে কারা কারা এখানে অ্যাক্সেস পাবে, যে কেউই যদি অ্যাক্সেস পেয়ে যায় তাহলে তো সিস্টেমটা ফেল করবে। আমার তো হয়তো অ্যাকাউন্ট খুলে কিছু অথরাইজড ইউজারকে অ্যাক্সেস দিতে হবে, লাইক সামওয়ান হু হ্যাজ আ ভ্যালিড ইমেল অ্যাড্রেস অর মানে সামওয়ান হু ইজ নট আ রোবট অর আ ভাইরাস এটসেট্রা। সো কাকে অ্যাক্সেস দিব, এই অ্যাক্সেস কন্ট্রোলটা যেন স্পেসিফাই করা যায়। অথবা সাপোজ যদি আমার অ্যাডমিনের জন্য একটা সিস্টেম থাকে, সাবসিস্টেম থাকে, অ্যাডমিন অ্যাকাউন্ট, সেখানে যে কোনো র্যান্ডম মানুষ ঢুকে গেল, এইটা তো আমি এক্সপেক্ট করবো না, এটা তো কেউ আপনাকে বলেও দিবে না যে প্লিজ এনশিওর যে অ্যাডমিন অ্যাকাউন্টের জন্য অন্য কেউ না ঢুকতে পারে, এইটা তো আসলে কেউ আপনাকে বলে দিবে না, বাট দিস ইজ an expectation that you will have regardless, the end user will have regardless. Then reliability মানে হলো you can rely on the system, এটা আপনাকে কারেক্ট আউটপুট দিবে এন্ড উল্টাপাল্টা টাইমে এভাবে হঠাৎ করে ফেল করবে না, অ্যাভেলেবল থাকবে, মানে হিউজ অ্যামাউন্ট অফ সাপোজ হিউজ অ্যামাউন্ট অফ কি বলবো অ্যাটাক করা হয়েছে সেই সার্ভারে, যেটার জন্য সার্ভারটা ফেল করেছে,
DDoS অ্যাটাক করা হয়েছে or something of that sort, তাহলে সিস্টেমটা ফেল করবে and তার রিলায়েবল থাকবে না, এটা থেকে আমরা ডিনায়াল অফ সার্ভিস পাবো, আমরা সার্ভিস পাচ্ছি না, রেসপন্ডই করছে না আমার সার্ভারটা, এটাও এক্সপেক্টেড না। সো রিলায়েবল যেন থাকে, সে যেন কারেক্ট আউটপুট দেয় অ্যান্ড অল টাইম অ্যাভেলেবল থাকে। সো অল অফ দিজ আর সিকিউরিটি রিকোয়ারমেন্টস। এগুলো সব কম্পিউটার আর নেটওয়ার্ক সিকিউরিটির কনসেপ্ট, এগুলো সব আসে হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এর আন্ডারে। দেন এক্সট্রা কিছু কালচারাল এন্ড পলিটিক্যাল রিকোয়ারমেন্টস থাকে, লাইক the social, language, legal and unstated norms, like nobody expects the system that you're making to go against the social norms, like কোন একটা ইলিগাল কিছু আপনার সিস্টেমে থাকবে, এটা তো কেউ এক্সপেক্ট করবে না, তাই না? এটা তো বলে দেওয়া লাগবে না, বাট ইটস নট সামথিং মানে that needs to be said, it has to be there. So these are also different non-functional requirements, like language requirements, social requirements. আপনি either international language সিস্টেমটা রাখবেন অথবা আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ। আপনি তো এমন কোনো ল্যাঙ্গুয়েজে রাখবেন না যেটা ইন্টারন্যাশনালও না, আবার kind of unknown, and people who are going to be the users who don't know that system, who know that language, এইসব ল্যাঙ্গুয়েজের কথাবার্তা যদি আপনি রাখেন তাহলে তো it's a problem. অথবা not just language, the way you interact through that system, it doesn't essentially have to be the language. মানে আপনি যেসব জার্গনস অথবা মেটাফর্স ইউজ করেন সেগুলো ওয়েল নোন থাকতে হবে, সেগুলো এস্টাবলিশ থাকতে হবে। যদি ওয়েল নোন কিছু জার্গনস বা ওয়ার্ডস আপনি ইউজ না করেন, এগুলো আননোন কিছু ওয়ার্ডস, ফাইন, দিজ আর ইংলিশ ওয়ার্ডস, বাট দে আর সো আননোন দ্যাট a normal user cannot easily use them. So these are also not expected from the system. So all of these are non-functional requirements. Those are the non-mentioned expectations. Nobody exactly says them out loud, but it is expected from the system that they will follow these rules. So functional requirements and non-functional requirements এর মধ্যে ডিফারেন্সটা I hope বুঝতে পেরেছেন। কি ডিফারেন্সটা এখানেই যে functional requirements have to be explicitly mentioned, non-functional requirements are not mentioned, and second difference is যে functional requirements, they are unique or special to your system, and non-functional requirements are usually generic. So একটা স্যাম্পল সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের টেবল অফ কন্টেন্টসে ইউজুয়ালি কি কি থাকে? ফর এক্সাম্পল, প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকে যেখানে কিছু পয়েন্টস থাকে, লাইক নাম্বার 1 দ্য পারপাস অফ ইয়োর সিস্টেম, মানে আপনার গোলটা কি বা অবজেক্টিভটা কি, এই সিস্টেমটা যে ডেভেলপ করছেন। ইন এনি সিস্টেম দ্যাট ইউ ডেভেলপ, দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ হ্যাভ টু অ্যাড্রেস ইজ দ্য মোটিভেশন অর দ্য গোল অর দ্য পারপাস। ওয়াই ডিড ইউ কাম আপ উইথ আ সিস্টেম লাইক দিস? এটার যদি কোনো প্রয়োজনই না থাকে, কোনো এন্ড ইউজার বলেন অথবা এনি কাইন্ড অফ গ্রুপ অফ পিপল যাদের কাছে এটা কোনো ইউজই নাই, then there is no point of making that system. So the first thing that must be addressed in any system analysis and design is the purpose or motivation of the system. যেটা হচ্ছে আপনার অবজেক্টিভটা, আপনি কোন কারণে এই সিস্টেমটা বানাতে চান। সে ফর এক্সাম্পল আপনি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাতে চান, আপনার পারপাসটা হচ্ছে গিয়ে টু easily supply event related information and conduct event related transactions through a website, যেটা হচ্ছে গিয়ে সাপোজ আপনার যতগুলা এক্সিস্ট করছে সেগুলোর থেকে আপনি একটু অ্যাডভান্সড কিছু একটা করতে চান, অথবা ইউ ওয়ান্ট টু হ্যাভ আ স্পেসিফিক কাইন্ড অফ টার্গেট অডিয়েন্স দ্যাট ইউ ওয়ান্ট টু টার্গেট, লাইক আপনি জাস্ট টিনেজার্স থেকে টার্গেট করে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করতে চান, অথবা কম্পিটিশন রিলেটেড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করতে চান, লাইক এখানে শুধুমাত্র ডিবেট টুর্নামেন্টস অর্গানাইজ হবে আর অন্য কিছু হবে না। সো যেটাই হোক না কেন আপনার একটা স্পেসিফিক পারপাস থাকতে হবে, সেটা স্পেসিফিক টার্গেট অডিয়েন্সই হোক না কেন, একটা স্পেসিফিক টাস্কই হোক না কেন, the purpose has to be clearly stated as the first point in the introduction. The second thing is scope. What is the scope of your system? What does this mean? This means যে আপনার সিস্টেমটার রেঞ্জ কত বড়। রেঞ্জ মানে হলো যে এটার লিমিটস কত বড়, এটার কোথায় রেস্ট্রিকশন আছে, এটার থেকে বেশি কাজ করা যায় না। ফর এক্সাম্পল, এটা হলো আমার মানে এই সার্টেন টিনেজারদের জন্য যে ফিচার্স গুলো দিবে এর থেকে বেশি আর টার্গেট অডিয়েন্স ওরা সাপোর্ট করতে পারবে না। অথবা সাপোজ আমি যে ফিচারটা দিচ্ছি এই ফিচারটা হচ্ছে সে আমার এটার স্কোপ, সেই স্কোপ ক্যান বি ইন দ্য ফর্ম অফ হার্ডওয়্যার, সফটওয়্যার এক্সেট্রা। তো আমি যে ফিচারগুলো দিচ্ছি এগুলো সাপোজ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছাড়া ইউজ করা যাবে না, এরকম একটা স্কোপ হতে পারে। সো স্কোপ অ্যাকচুয়ালি ইটসেলফ ইজ আ বিগ wide term. It can be hardware scope or software scope or feature scope or audience scope, anything. সবগুলাই মোটামুটি অল্প অল্প করে ছোট করে নিয়ে জিনিসটা একটা স্কোপের মধ্যে একটা রেঞ্জে কনভার্ট করা হয়। So this is the scope of the system. Then the third thing that you have to give in introduction is the definitions, acronyms and abbreviations. Definitions মানে কি আমরা সবাই জানি তাই না, মানে হলো যে
কিসের ডেফিনেশন এক্স্যাক্টলি? জাস্ট আপনার সিস্টেমের ডেফিনেশন? নট নেসেসারি, মানে সিস্টেমের টপিকের ডেফিনেশন এটা তো না। আপনার সিস্টেমের মধ্যে ইম্পর্টেন্ট কিওয়ার্ডস যেগুলা, the important keywords of your system সেগুলোর ডেফিনেশন দিয়ে দিতে হবে। লাইক একটা টার্ম দ্যাট ইজ ফ্রিকুয়েন্টলি ইউজড ইন ইয়োর সিস্টেম, যেটা হয়তো এত কমন একটা টার্ম না in the English language or any other language. You should probably define that in the beginning of your SRS. A term that is possibly not that common, but it is very important for your system. You have to define that towards the beginning of your system requirement specification. So আপনার স্পেসিফিক, আপনার ইভেন্ট স্পেসিফিক, সরি আপনার সিস্টেম স্পেসিফিক কিছু টার্মস যেগুলা মানে কিওয়ার্ডস যেগুলোর ডেফিনেশন দিতে হবেই, মানে খুব ইম্পর্টেন্ট, সেটাই হচ্ছে গিয়ে এই ডেফিনেশনস এর আন্ডারে পড়বে। আচ্ছা, তারপরে হলো সে অ্যাক্রোনিমস। অ্যাক্রোনিমস মানে হলো কি? অ্যাক্রোনিম মানে হলো ওই যে আমি যদি একটা মানে অনেক বড় একটা টার্মের ইনিশিয়াল লেটারগুলোকে নিয়ে একটা অ্যাব্রিভিয়েশন বানাই, এটাকে বলা হয় অ্যাক্রোনিম। লাইক সাপোজ ASCII, এটা একটা অ্যাক্রোনিম। সো এরকম যদি কোনো অ্যাক্রোনিম থাকে সেগুলোর ফুল ফর্ম এক্সপ্লেইন করতে হয়, সেটা ডেফিনেশন দিতে হয়। আর অ্যাব্রিভিয়েশন তো নট নেসেসারিলি ইনিশিয়ালস, অ্যাব্রিভিয়েশন তো যে কোনো কিছু অ্যাব্রিভিয়েশন হতেই পারে। অ্যাব্রিভিয়েশন তো আমরা সবাই জানি মানে কি, একটা শর্ট এন্ড টার্ম। এই শর্ট এন্ড টার্মটা বড় ভার্সনটা মানে প্রপার ডেফিনেশনটা এক্সপ্লেইন করতে হবে। দেন ইউ হ্যাভ টু গিভ দ্য রেফারেন্সেস অ্যান্ড দ্য ওভারভিউ, মানে আপনি কোথা কোথা থেকে ডিফারেন্ট রিসোর্সেস থেকে হয়তো আপনি ডিফারেন্ট ইনফরমেশন কালেক্ট করেছেন, সেগুলো রেফারেন্সেস আসবে। And then an overview of the entire SRS, মানে পুরো এসআরএসটা যে আপনি বানাবেন এখন সেটার একটা ওভারভিউ দিবে, যে লাইক এর পরের সেকশনে হচ্ছে একটা ওভারঅল ডেসক্রিপশন আছে, তারপরের সেকশনে আমি হচ্ছে গিয়ে ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস ডিভাইড করে দিব, দেন লাস্টে হচ্ছে আমি সাপোর্টিং ইনফরমেশন দিব। অল অফ দিস থিংস দে শুড বি ইনক্লুডেড ইন দ্য ওভারভিউ। মানে প্রথমে একটা ব্রিফ ওভারভিউ দিবে এন্টায়ার সিস্টেমের। সো এটা গেল আমাদের ইন্ট্রোডাকশন। হোয়াট অ্যাবাউট দি ওভারঅল ডেসক্রিপশন? The second thing that you need to do is the overall description. তো এইখানে আসলে অনেকগুলা পয়েন্টস আছে। আপনারা যে এসআরএসটা বানাবেন এর মধ্যে যে এই সবগুলা থাকতে হবে দ্যাটস নট নেসেসারি, বাট মোস্ট অফ দেম থাকা উচিত। কিছু কিছু জিনিস যদি আপনার কাছে মনে হয় ইটস নট অ্যাপ্লিকেবল টু ইউর সিস্টেম, দেন ইউ ডোন্ট হ্যাভ টু কিপ ইট। ওকে, সো যে মানে সবগুলো যে জোর করে রাখতে হবে নট নেসেসারি। সো ওভারঅল ডেসক্রিপশনের মধ্যে প্রথমে আসবে হচ্ছে প্রোডাক্টের পার্সপেক্টিভ, লাইক নাম্বার 1 দ্য সিস্টেম ইন্টারফেসেস, different kind of interfaces that are used in the system. So it might include starting from application interface to web interface to any kind of interface that you're using. ওই সবগুলা চলে আসবে এই সিস্টেম অর ইন্টারফেসেস। তারপরে হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টারফেস গুলো স্পেসিফাই করে দিবেন, আপনি কোন কোন হার্ডওয়্যার ইউজ করছেন, দেন কোন কোন সফটওয়্যার ইউজ করছেন। এরপরে হচ্ছে গিয়ে কমিউনিকেশনের জন্য কি কি ইন্টারফেস ইউজ করছেন, লাইক আপনার কোন কোন নেটওয়ার্ক প্রোটোকলস ইউজ হচ্ছে। এটা যদি একটা ওয়েবসাইট হয় তাহলে অবশ্যই HTTP ইউজ হবে। সো এরকম করে আপনারা এক্স্যাক্টলি কোন কমিউনিকেশন ইন্টারফেস ইউজ করছেন সেটাও আর কি স্পেসিফাই করে দিতে হবে। লাইক ইমেইল রিলেটেড কোনো যদি অপারেশন থাকে দেন অবশ্যই সেখানে মেইল সার্ভারের কোনো একটা কমিউনিকেশন চলে আসবে, সো সেটাও আপনাদের মেনশন করতে হবে। মেমোরি কনস্ট্রেইনটস, যদি আপনাদের এই সিস্টেমটা বানানোর জন্য সাপোজ আপনাদের হিউজ অ্যামাউন্ট অফ ডেটা স্টোর করা লাগছে অথবা হিউজ অ্যামাউন্ট অফ ইনস্ট্রাকশনস এক্সিকিউট করা লাগছে, সো তখন তো একটা মেমোরির একটা কনস্ট্রেইন চলে আসবে যে আমি একটা অনেক মানে পারফরমেন্স করব, মানে অনেক ইনস্ট্রাকশন পারফর্ম করব, তাহলে তো মেমোরি রিকোয়ারমেন্ট অনেক হাই হয়ে যাবে। সো যদি এরকম কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে বা কনস্ট্রেইন থাকে, ইউ হ্যাভ টু মেনশন দ্যাট। আচ্ছা, তারপরে হলো গিয়ে দ্য অপারেশনস, এটার একটা ব্রিফ ওভারভিউ, লাইক আপনি কি কি অপারেশন কন্ডাক্ট করতে চাচ্ছেন সেটার একটা ব্রিফ ওভারভিউ, মানে করা যাবে দ্য অপারেশনস দ্যাট ক্যান বি কন্ডাক্টেড সেটার একটা ব্রিফ ওভারভিউ। দেন দ্য সাইট অ্যাডাপ্টেশন রিকোয়ারমেন্টস, লাইক আপনার এই সিস্টেমটা যেই ওএস বা যেই সফটওয়্যার বা যেই হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করা হবে সেইটার অ্যাডাপ্টেশনের রিকোয়ারমেন্টস, মানে সাপোজ এটা এই ভার্সন অফ উইন্ডোজে চালানোর জন্য আমার এই প্যাকেজটা লাগবে, এরকম যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে দেন সেটাও মেনশন করতে হবে। তারপর আপনার প্রোডাক্টের ডিফারেন্ট কাইন্ডস অফ ফাংশনস সেগুলো থাকতে হবে ওভারঅল ডেসক্রিপশনে। আমি যেগুলো বলছি এগুলো কিন্তু লাইক ব্রিফলি থাকবে, এত ডিটেইলে থাকবে না, সিন্স দিস ইজ দ্য ওভারঅল ডেসক্রিপশন। তারপর ইউজার ক্যারেক্টারিস্টিক্স, হুইচ কাইন্ডস অফ ইউজার ক্যান ইউজ ইয়োর সিস্টেম, সেটার ক্যারেক্টারিস্টিক্স গুলা। দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ কনস্ট্রেইনটস অথবা রেস্ট্রিকশনস, লাইক ইউজার এই কাজটা করতে পারবে না উইথ ইয়োর সিস্টেম, এটা পারবে, এটসেট্রা। দ্য অপারেটিং এনভায়রনমেন্ট, what kind of environment is it going to be operating in, এটা কি লিনাক্সে চলবে, উইন্ডোজে চলবে, এটা কোন হার্ডওয়্যারে চলবে, এটসেট্রা।
Then the user environment, user যে web browserটা suppose use করছে এটার কোনো specific version কি important এইসব। assumptions and dependencies, আপনার যেই সিস্টেমটা আপনি বানাচ্ছেন এটা কোনো পার্টিকুলার assumption বা ডিপেন্ডেন্সি আছে, লাইক এটা কোনো প্রিভিয়াস ভার্সনের উপর ডিপেন্ড করে অথবা এটা কি কোনো কম্প্যাটিবিলিটি ডিপেন্ডেন্সি আনতে হবে, all of these. Then apportioning of requirements, like আপনার যে রিকোয়ারমেন্টস কালেক্ট করা হয়েছে ফ্রম দ্য এন্ড ইউজার্স, এগুলা হলো ডিভাইড করে দেয়া, ক্যাটাগরাইজ করে দেয়া, যেগুলো এই টাইপের রিকোয়ারমেন্ট, এগুলো এই টাইপের রিকোয়ারমেন্ট, ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এক্সেট্রা। তারপরে হলো যে স্পেসিফিক রিকোয়ারমেন্টস এর মধ্যে হচ্ছে গিয়ে আসবে লাইক দ্য এক্সটার্নাল ইন্টারফেসেস, সেটার মধ্যে থাকবে ইউজার ইন্টারফেস, আপনার ইউআই রিলেটেড যা যা ইম্পর্টেন্ট, লাইক আপনারা চাইলে এখানে ইউআই এর কিছু স্ক্রিনশটও দিতে পারেন যদি কেউ সিস্টেমটা ডেভেলপ করে থাকেন অথবা করতে চান, কেউ যদি একটা জাস্ট ইউআই পর্যন্ত কিছু করেন সেটার স্ক্রিনশট চাইলে দিতে পারেন। তারপরে হলো হার্ডওয়্যার ইন্টারফেসের তো স্ক্রিনশট দেওয়ার কিছু না, এটা ডেসক্রিপশনস। তারপরে সফটওয়্যার ইন্টারফেস, কমিউনিকেশন ইন্টারফেস, এগুলার মানে একদম স্পেসিফিক মানে ডিটেইলে, ওভারঅল ডেসক্রিপশনে থাকবে স্মল ব্রিফলি, আর স্পেসিফিক রিকোয়ারমেন্টসে থাকবে ডিটেইল। ফাংশনসে থাকবে অবশ্যই দ্য ফাংশনাল রিকোয়ারমেন্টস অফ দ্য সিস্টেম, এগুলা দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে লজিক্যাল ডেটাবেস রিকোয়ারমেন্টস, আপনারা যে ডেটাবেসটা বানাবেন বা বানাচ্ছেন অথবা না বানালেও আপনারা যে সিস্টেমটা ডেভেলপ করছেন চিন্তা করছেন সেটা ডেটাবেস রিলেটেড কোনো যদি রিকোয়ারমেন্টস থাকে সেটা। ডিজাইন করার সময় যদি কোনো কনস্ট্রেইন থাকে সেগুলা। তারপরে হলো স্ট্যান্ডার্ডস কি কমপ্লাই করে নাকি, কোনো স্ট্যান্ডার্ডস এর সাথে কমপ্লায়েন্সের টাইমে কোনো সমস্যা হয় নাকি। আচ্ছা, তারপরে হলো গিয়ে সফটওয়্যার সিস্টেম অ্যাট্রিবিউটস, লাইক এই যে এখানে সব নন ফাংশনাল রিকোয়ারমেন্টস গুলো চলে আসবে, লাইক রিলায়েবিলিটি, অ্যাভেইলেবিলিটি, সিকিউরিটি, মেইনটেনেবিলিটি, পোর্টেবিলিটি। রিলায়েবিলিটি সম্পর্কে তো আমি একটু আগে বললাম যে ক্যান দ্য সিস্টেম বি কনসিডার্ড টু বি রিলায়েবল। অ্যাভেইলেবিলিটি মানে রিলায়েবল মানে কি, যে কারেক্টনেসটা, এটা কি কারেক্ট আউটপুট দিবে নাকি না। অ্যাভেইলেবিলিটি হচ্ছে ওই যে একটা ডিনায়াল অফ সার্ভিস হয় না, এটা সবসময় রানিং, আপ অ্যান্ড রানিং, আমার ওয়েবসাইটে কখনো ডাউন হবে না। সিকিউরিটি হচ্ছে কি, সিকিউরিটি একটা ওয়াইড টার্ম, সিকিউরিটি উইল কনসিডার এভরিথিং, সেটা হার্ডওয়্যার সিকিউরিটি হোক, সফটওয়্যার সিকিউরিটি হোক, অল অফ দিস। মেইনটেনেবিলিটি হচ্ছে সেটা যে আমি সিস্টেমটা যে বানালাম এটাকে আমি মেইনটেনেন্সে পাঠাতে পারবো নাকি, এটা কেপেবিলিটি আছে নাকি টু বি মেইনটেইনড। দেন পোর্টেবিলিটি, এটা কি আমি পোর্টেবল নাকি, এটা কি একটাই মাত্র সিস্টেমে বা সফটওয়্যার বা হার্ডওয়্যারে চলবে নাকি আমি এটাকে অন্যান্য সফটওয়্যার হার্ডওয়্যারে নিতে পারবো, সেই পোর্টেবিলিটির ডিগ্রিটা এক্সপ্লেইন করতে হবে। তারপরে হচ্ছে স্পেসিফিক রিকোয়ারমেন্ট গুলাকে কিভাবে অর্গানাইজ করা হয়েছে, লাইক সিস্টেম মোড, ইউজার ক্লাস, অবজেক্টস, ফিচার, স্টিমুলাস, রেসপন্স, এগুলো হচ্ছে সব একদম নিটিগ্রিটি ডিটেইলস অফ ইউর ওন প্রজেক্ট। লাইক আপনি যদি এর ভিতরে যদি এমন হয়ে থাকে যে আপনার ডিজাইনের কিছু কাজ ডান, লাইক আপনারা তো আসলে অনেক ডায়াগ্রামস করে ফেলেছেন, লাইক আপনার ইউজ কেস ডায়াগ্রাম করেছিলেন, তারপর মনে হয় হোম অ্যাসাইনমেন্টে একটা ডায়াগ্রাম করেছিলেন, সো আপনারা ওইসব ডায়াগ্রাম চাইলে এর মধ্যে এই জায়গাটায় দিতে পারেন যে organizing the specific requirements, এই পোর্শনে এসে you can suppose talk about your like objects or class diagram or মানে etc. so যেসব ডায়াগ্রামস আপনারা হয়তো বানিয়েছেন বা বানাতে চান আপনাদের প্রজেক্ট স্পেসিফিক, সেগুলো হচ্ছে এখানে দিতে পারবেন। দেন হচ্ছে অ্যাডিশনাল কমেন্টস, কোনো এক্সট্রা যদি কোনো কমেন্টস থাকে, সো এর মধ্যে আপনারা চাইলে বেঞ্চমার্ক অ্যানালিসিসও করে দিতে পারেন, ইউর উইশ। তারপরে হলো অ্যাডিশনাল কমেন্টস যদি থাকে সেগুলো, আর চেঞ্জ ম্যানেজমেন্ট, লাইক যদি কোনো চেঞ্জ আপনি আনতে চান, লাইক ভার্সনস ক্রিয়েট করতে চান, সেগুলো কিভাবে ম্যানেজ করা হবে সেটা। এন্ড সাপোর্টিং ইনফরমেশনে ওই টেবল অফ কন্টেন্টস আর অ্যাপেন্ডিক্স থাকে। সো দিস ইজ মোর অর লেস আ ভেরি, আমি খুবই লেন্দি ভাবে বললাম যে কোনটার এক্স্যাক্টলি মিনিং কিরকম। সো আপনারা যখন এসআরএসটা বানাবেন আপনাদের যে এক্স্যাক্টলি সব কিছু থাকতে হবে নট নেসেসারি, বাট দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস যেন থাকে, লাইক ফাংশনাল রিকোয়ারমেন্টস, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, তারপরে ইউআই সম্পর্কে একটা ধারণা, তারপর ডায়াগ্রামস গুলা, তারপরে হলো গিয়ে আপনাদের স্কোপের সম্পর্কে আইডিয়া, পারপাস, ডেফিনিশনস এগুলা, তারপরে হচ্ছে গিয়ে আপনার ইউজারের ক্যারেক্টারিস্টিক্স, তারপরে ইউজার এনভায়রনমেন্ট কি হবে, হোয়াট কাইন্ড অফ হার্ডওয়্যার সফটওয়্যার ইউজার ইন্টারফেস ইউর কনসিডারিং এক্সেট্রা। তারপর ডেটাবেস সম্পর্কে একটা আইডিয়া দেওয়া, এগুলোও ইম্পর্টেন্ট। তো এই এসআরএস এর পারপাসেস গুলো আসলে কি সেটা আমরা ডিটারমাইন করতে পারি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য স্টেক হোল্ডার্স। লাইক প্রজেক্ট ম্যানেজার্স বেস দেয়ার প্ল্যানস এন্ড এস্টিমেটস অফ স্কেডিউল এফোর্ট and resources on it. মানে project managers দের কেন SRS লাগবে? Because they base their plans and their estimates of schedule, effort and resources all on the SRS. এই জন্য project managers দের SRS লাগবে। Then development team দের তো অবশ্যই লাগবে because they have to develop the product, right? So they need the SRS. Testing group
They need it because they have to generate the test plans. They conduct the tests on the system. So in order to generate the test plans, they must have the idea of SRS. The publication group, যারা আর কি পরে ম্যানুয়াল বা ডকুমেন্ট লিখে, ওদের এই ডকুমেন্টেশনের জন্য তো অবশ্যই এসআরএস ডকুমেন্টেশনটা লাগবে। মানে যখন ওরা পরে ম্যানুয়াল লিখবে তখন তো এসআরএস will be a subset of that manual. Customers, they also need this because they need to get an idea of what they should expect from the system. System requirement specification তো এক্সপেকটেশন গুলা ক্লিয়ারলি ধরা উঠে মানে মানে কি বলবো সেগুলা হচ্ছে গিয়ে তুলে ধরা হয় আর কি। সো সেটা আর কি কাস্টমার্স they need to rely on it. Training personnel can use it to help develop educational material. So the people in the company who are being trained regarding softwares, so তাদেরকে যারা ট্রেন করে তাদেরকে বলা হয় ট্রেনিং পার্সোনাল। সো তারা হলো গিয়ে এটা ইউজ করে কিছু এডুকেশনাল মেটেরিয়াল ডেভেলপ করতে পারে। লাইক কোম্পানির ওভারঅল সিস্টেম গুলো এরকম, সেটা এসআরএস আমি পেয়েছি, এখন এই এসআরএস থেকে আমি ডিফারেন্ট ইনফরমেশন গ্যাদারিং করতে পারি আর কি। মেইনটেনেন্স এন্ড সাপোর্ট স্টাফের কেন লাগবে? এই যে সফটওয়্যার প্রোডাক্ট আসলে কি করা উচিত, হোয়াট ইট ইজ সাপোজ টু ডু, এইটা তার জানতে হবে, তা না হলে সে মেইনটেইন কেমনে করবে? মানে একটা সিস্টেম ফেল করেছে, তার কাছে এসেছে, এখন তার তো এটা জানতে হবে যে হোয়াট দ্য সিস্টেম ইজ সাপোজ টু ডু, মানে এটা প্রপার যদি প্রপারলি রানিং হয় দেন হোয়াট আর গোইং টু বি ইটস ফাংশনস, এটা যদি সে জানে এসআরএস দেখে তাহলে হচ্ছে সেটা মেইনটেইন করতে পারবে। সো দে অলসো রিকোয়ার দিস এসআরএস। সো ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড এসআরএস এর মধ্যে কি কি আসবে? নাম্বার 1, কারেক্টনেস। The SRS must be correct. এখানে কোনো ভুল থাকা যাবে না। আপনারা যেই এসআরএসটা বানাচ্ছেন এখানে যদি ভুল থাকে তাহলে পরে সিস্টেম ইমপ্লিমেন্টেশনে গিয়ে সমস্যা হবে। নাম্বার 2, কমপ্লিটনেস। কমপ্লিটনেস মানে হলো যে সব কনসার্ন স্টেক হোল্ডার্সদের কথা চিন্তা করে এসআরএস বানাতে হয়। এমন কখনো হওয়া যাবে না যে আপনি এন্ড ইউজারের কথা চিন্তা করলেন বাট ডেভেলপমেন্ট টিমের কথা চিন্তা করলেন না, অথবা ডেভেলপমেন্ট টিমের কথা চিন্তা করলেন বাট এন্ড ইউজারের কথা চিন্তা করলেন না। তারপরে হলো ফোকাসিং অন অল প্রবলেমস, গোলস এন্ড অবজেক্টিভস এন্ড নট অনলি অন ফাংশনস এন্ড ফিচার্স। কমপ্লিট হবে তখনই এসআরএস যখন আপনি নট জাস্ট ফাংশনাল রিকোয়ারমেন্টস নিয়ে কথা বলবেন, ইউ আর অলসো টকিং অ্যাবাউট দ্য গোলস এন্ড দ্য স্কোপ অফ ইউর প্রজেক্ট। সো দ্যাট ইজ অলসো ওয়ান ক্রাইটেরিয়া অফ কমপ্লিটনেস। দ্য কারেক্ট ডেফিনিশন অফ স্কোপস এন্ড বাউন্ডারিজ। সো আপনার লিমিটেশন, এই রেস্ট্রিকশন আমি তো বললাম এগুলা থাকতে হবে আর কি, এটা প্রপার ডেফিনিশন দিতে হবে যে আমার বাউন্ডারিটা হচ্ছে এতটুকু, এর বাইরে আমি আর সিস্টেমটা মানে বাড়াতে পারছি না। Then unambiguous. What does ambiguity mean? Ambiguous মানে হচ্ছে কি একটা জিনিসের মাল্টিপল ইন্টারপ্রিটেশনস অথবা মাল্টিপল মিনিংস থাকতে পারে। আনএম্বিগুয়াস মানে হচ্ছে এটার মাল্টিপল মিনিংস নাই, একটা কথা বলা মানে সেটার মিনিং সেটাই, কোনো ডাবল মিনিং বা সিক্রেট হিন্ট থাকবে না। SRS will be unambiguous if and only if every requirement stated has one and only one interpretation. একটা রিকোয়ারমেন্ট বলা হলো এটার এক্স্যাক্টলি একটাই ইন্টারপ্রিটেশন হবে, এটাই মানে হলো unambiguous. Verifiable. So SRS টাকে ভেরিফাই করতে পারতে হবে। And when will this be possible? When there is some cost effective process that can check যে ফাইনাল প্রোডাক্টটা রিকোয়ারমেন্টকে মিট করছে নাকি না। সো আপনি ফাইনাল যে প্রোডাক্টটা বানাবেন সেটা কি রিকোয়ারমেন্টসকে মিট করছে নাকি না, এইটা টেস্ট করার একটা কোনো না কোনো সিস্টেম থাকতে হবে, একটা প্রসেস থাকতে হবে, মানে আপনার টেস্টিং মেকানিজম থাকতে হবে যেটা কস্ট ইফেক্টিভ হতে হবে। এত এক্সপেন্সিভ টেস্টিং মেকানিজম যদি থাকে যে আপনি এটা ইউজই করতে পারলেন না, দেন দ্য এসআরএস ইজ নট ভেরিফায়েবল। সো আপনার ফাইনাল প্রোডাক্ট কি সিস্টেম রিকোয়ারমেন্ট মিট করছে নাকি না এইটা চেক করতে পারাই হলো ভেরিফায়াবিলিটি। মডিফায়েবল। এসআরএস উইল বি মডিফায়েবল যদি স্ট্রাকচার এন্ড স্টাইল হলো গিয়ে মানে ইন সাচ আ ওয়ে দ্যাট এটার নেসেসারি চেঞ্জেস করতে চাইলে সেটা করতে পারা যাবে ইজিলি, এন্ড এটার কোনো কনসিস্টেন্সি সমস্যা হবে না, কমপ্লিটনেস মানে উইল নট বি হার্ট এক্সেট্রা। সো মানে আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই লাইক স্ট্রাকচার আর স্টাইল ইন দ্য এসআরএস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, তাহলে হচ্ছে আমার এটার কমপ্লিটনেস ওয়ন্ট বি হ্যাম্পার্ড, মানে এটার গোল চেঞ্জ হয়ে যাবে না, এটার স্কোপ বা বাউন্ডারি চেঞ্জ হয়ে যাবে না এক্সেট্রা। সো মানে এমন ভাবে করতে হবে এটার কমপ্লিটনেস যেন প্রিজার্ভড হবে আর কনসিস্টেন্সি যেন থাকে। Traceable. The SRS will be traceable if the origin of each of the requirements is clear. মানে রিকোয়ারমেন্ট আসলে কোথা থেকে আসলো, এটা এন্ড ইউজার দিয়েছে, মানে আমরা দিয়েছি, ডেভেলপমেন্ট টিম দিয়েছে, আর এন্ড ইউজার এটা কি চিন্তা করে দিল, এই সব জিনিসপত্র থাকতে হবে, মানে এটা যেন ক্লিয়ার কাট থাকে। একটা রিকোয়ারমেন্ট কেন দেয়া হয়েছিল এটা আমি বেরি করতে পারছি না, then the SRS is not good. Consistency is essential because এটা হচ্ছে কি করে, এটা হলো কারেক্ট রেজাল্ট দেয় আসলে সিস্টেমে। তো এটার জন্য কি করা লাগে, কিছু স্ট্যান্ডার্ড টার্মস এন্ড ডেফিনিশনস ইউজ করতে হয়। এই যে আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে আপনারা এমন কোনো টার্মস ইউজ করবেন না যেটা এতই নট ওয়েল নোন যে আসলে মানে
কাইন্ড অফ এসোটেরিক টাইপের, এতই এসোটেরিক যা আসলে অনেকজন জানেই না, অনেক লিটল অ্যামাউন্ট অফ পিপল জানে। সো এরকম যেন না হয়। কনসিস্টেন্ট অ্যাপ্লিকেশন অফ বিজনেস রুলস ইন অল ফাংশনালিটি, মানে হচ্ছে আমার বিজনেস রুল যদি যেগুলো থাকে সেগুলো যেন কনসিস্টেন্টলি অ্যাপ্লাই করা হয়। টেস্টেবিলিটি হচ্ছে এমন ভাবে যেন এসআরএস টা লেখা হয় যাতে ইট ইজ পসিবল টু ক্রিয়েট আ টেস্ট প্ল্যান টু কনফার্ম ওয়েদার স্পেসিফিকেশনস ক্যান বি মেট, like functional and non-functional requirements. Testability is very closely related to verifiability. Clarity and SRS is clear যখন এখানে একটা সিঙ্গেল ইন্টারপ্রিটেশন থাকবে, এটা তখনই হবে যখন এটা আনঅ্যাম্বিগিউয়াস। বাট আনঅ্যাম্বিগিউয়াস হচ্ছে ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্টস অফ ক্ল্যারিটি। ক্ল্যারিটি অনেক বড় একটা টার্ম, এটা যেন আনঅ্যাম্বিগিউয়াস না থাকে, এটা যেন ক্লিয়ারলি বোঝা যায়, একটা জিনিসের মাল্টিপল টার্মস যেন না থাকে, আবার মাল্টিপল জিনিস যেন সেম টার্মের মিনিং না থাকে, মানে একই টার্মের ডিফারেন্ট কি বলবো সিনোনিমস আমি বারবার ইউজ করছি, সো তখন তো ক্ল্যারিটি চলে গেল। ফিজিবিলিটি মানে হলো গিয়ে টেকনিক্যাল এন্ড অপারেশনাল ফিজিবিলিটি যেন থাকে। টেকনিক্যাল ফিজিবিলিটি মানে হলো কি, মানে যে সার্চটা আমি বানালাম এটা যেন আমি অবশ্যই ইমপ্লিমেন্ট করতে পারি উইথ টেকনিক্যালিটিস, এন্ড এটা যেন পরে অপারেট করা সম্ভব হয়। So these 10 were the characteristics of a good SRS. How will you validate an SRS document? So এটা ভ্যালিডেশনের কনসেপ্টটা কখন আসে? It is very important to detect the errors in the SRS document. So অন্য কোনো ফেজে যাওয়ার আগে প্রথমেই আসলে SRS ডকুমেন্টের ভেরিফিকেশন লাগবে, মানে এরর কারেকশন বা ফিক্স করা লাগবে। সো মেজর অবজেক্টিভ, এই যে ভ্যালিডেশনের অবজেক্টিভটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে কমপ্লিটনেস এন্ড কারেক্টনেস, মানে আমার এটা চেক করতে হবে আমার SRS টা কমপ্লিট নাকি, and I also have to check whether the SRS is properly and মানে whether it is correct. তো এই ভ্যালিডেশন চেকিং ফেজের মধ্যে চারটা এরর অ্যাভয়েড করতে হয়। What are the 4 types of errors that should be avoided? Number 1 is omission. Some user requirement is not included in the SRS, মানে হচ্ছে গিয়ে SRS এ হলো গিয়ে কোন একটা সার্টেন রিকোয়ারমেন্ট নাই মেনশন করা, বাট দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট অফ ইয়োর সিস্টেম। আপনি কি ভুল করে কোন রিকোয়ারমেন্ট অমিট করে দিয়েছেন নাকি না ফ্রম দ্য SRS, দিস ইজ নোন অ্যাজ দ্য অমিশন এরর, এন্ড এইটা আসলে ডিরেক্টলি হ্যাম্পার করে কমপ্লিটনেসকে, বিকজ কমপ্লিটনেস বলে হচ্ছে যে আমার সবকিছু কভার হতে হবে, এন্ড অমিশন হচ্ছে সেটাকে হ্যাম্পার করে। ইনকনসিস্টেন্সি, এটা অ্যাভয়েড করতে হবে, লাইক যদি কোনো রিকোয়ারমেন্টস এর মধ্যে কন্ট্রাডিকশন থাকে অথবা কোনো স্টেট রিকোয়ারমেন্টস এ কোনো ইনকম্প্যাটিবিলিটি থাকে, লাইক আপনি এমন একটা রিকোয়ারমেন্ট দিলেন যেটা আগের রিকোয়ারমেন্টের সাথে কনফ্লিক্ট করছে, লাইক আপনি এমন একটা রিকোয়ারমেন্ট দিলেন যে এইটার এই জিনিসটা যেন সাপোজ আমার এমন একটা রিকোয়ারমেন্ট যেটা বলছে যে এইটা হলো গিয়ে আমার রিভিউ দিবে, মানে রিভিউ আর রেটিং দিবে এমন একটা কিছু, আর আরেকটা রিকোয়ারমেন্ট এরকম বললো যে আমি আসলে রেটিং দেখতে চাই না অর সামথিং, বিকজ রেটিং দেখলে পিপল উইল বি ডিমোটিভেটেড টু বাই দ্য ওয়ান্স উইথ ভেরি লো রেটিং, মানে সামথিং লাইক দ্যাট। আমি অন দ্য টপ অফ মানে ফ্রম দ্য টপ অফ মাই হেড আমার যেটা আসলো সেটা আমি বললাম যে এনি মাল্টিপল রিকোয়ারমেন্টস দ্যাট কন্ট্রাডিক্ট উইথ ইচ আদার, এইটা যেন না থাকে, ইনকনসিস্টেন্সি যেন না থাকে। তারপরে হলো ইনকারেক্ট ফ্যাক্ট। Some facts recording in SRS might not be correct, মানে আপনি যেই কথাটা লিখলেন সেটার মধ্যে যদি কোনো ইনকারেক্ট ডিরেক্টলি কোনো ফ্যাক্ট ভুল থাকে, লাইক আপনি এখানে যে রিকোয়ারমেন্টটা দিলেন এর মধ্যে একটা রিকোয়ারমেন্ট আসলে আপনার রিকোয়ারমেন্টই না, এটা একটা ভুল, অথবা আপনার সিস্টেমটা আপনি বলেছেন উইন্ডোজে কাজ করবে না বাট আসলে কাজ করছে, এটা একটা ভুল, অথবা বলেছেন লিনাক্সে কাজ করবে বাট করছে না, এটাও একটা ভুল। সো অল অফ দিস আর ইনকারেক্ট ফ্যাক্টস। অ্যাম্বিগুইটি মানে হচ্ছে ওই যে একটা রিকোয়ারমেন্টের মাল্টিপল মিনিং আছে, সো এটা একটা জিনিস মিন করতে পারে, আবার এট দ্য সেম টাইম আরেকটা জিনিস মিন করছে, আমি ধরতে পারছি না যে এক্স্যাক্টলি এটার মিনিংটা কি। সো দিস আর দ্য 4 kinds of errors that we need to avoid while making the SRS. আচ্ছা, রিকোয়ারমেন্ট রিভিউ আর ভ্যালিডেশন। সো রিকোয়ারমেন্ট রিভিউ জিনিসটা কি? আপনি যে SRS-টা বানালেন এটা এখন রিভিউ করতে হবে। It involves multiple readers from both client and vendor staff checking the requirements document for anomalies and omissions. So end user-ও থাকতে হবে এখানে ইনভলভড, মানে ক্লায়েন্টও থাকতে হবে এখানে ইনভলভড, and also the vendors, developers, সবাই ওরা আসলে চেক করবে যে এখানে কোনো অ্যানোমালিজ আছে নাকি omissions আছে এসব। সো এটা আবার ইনফর্মাল ফর্মালও হতে পারে। ইনফর্মাল রিভিউ হচ্ছে গিয়ে সাপোজ যেখানে ইট উইল সিম্পলি ইনভলভ দ্য ভেন্ডার্স যারা রিকোয়ারমেন্টসকে ডিসকাস করবে উইথ অ্যাজ মেনি সিস্টেম স্টেক হোল্ডার্স অ্যাজ পসিবল। যত সিস্টেম স্টেক হোল্ডার আছে লাইক প্রজেক্ট ম্যানেজার, তারপরে হলো গিয়ে পাবলিকেশন টিম এক্সেট্রা, সবাই মিলে বসে ইনফর্মালি রিভিউ করবে যে এখানে আসলে কি কি সমস্যা আছে এক্সেট্রা। Then they will be informally talking about this problem among themselves. Then what is a formal review? Formal review হচ্ছে ডেভেলপমেন্ট টিমটা করে, তারা হলো কোডের ওয়াক থ্রু করবে। সো
সরি কোডের ওয়াক থ্রু করবে মানে সরি সিস্টেমের রিকোয়ারমেন্টস এর ওয়াক থ্রু করবে। সো দ্য ডেভেলপমেন্ট টিম শুড ওয়াক দ্য ক্লায়েন্ট থ্রু দ্য সিস্টেম রিকোয়ারমেন্টস এক্সপ্লেনিং দ্য ইমপ্লিকেশন অফ ইচ রিকোয়ারমেন্ট। সো রিকোয়ারমেন্ট রিভিউ যেটা সেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট ভেন্ডার এরা করবে, প্রজেক্ট ম্যানেজার পাবলিকেশন টিম এক্সেট্রা ওরা গো থ্রু করবে ইনফর্মালি। ফর্মাল রিভিউতে একদম রিকোয়ারমেন্ট ধরে ধরে আর কি ডেভেলপমেন্ট টিমটা ক্লায়েন্টকে দেখাবে যে এই যে দেখো এগুলার রিকোয়ারমেন্ট অ্যান্ড এগুলার ইমপ্লিকেশন হচ্ছে এমন। সো এটার মধ্যে রিভিউয়ার্স কনসিস্টেন্সি আর কমপ্লিটনেস চেক করবে, বাট এট দ্য সেম টাইম দে ক্যান অলসো চেক ফর ভেরিফাইবিলিটি। আর দ্য সিস্টেমস রিয়েলিস্টিক্যালি টেস্টেবল, এটা কি টেস্ট করা যাবে সেটা হচ্ছে ভেরিফাইবিলিটি। কম্প্রিহেন্সিবিলিটি, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই জিনিসটা কি কম্প্রিহেন্সিবল নাকি না, এটা কি বোঝা যাচ্ছে নাকি না। Is the requirement property understood by the procurers or end users? মানে ক্লায়েন্ট কি রিকোয়ারমেন্টটা দেখে বুঝতে পারছে নাকি একদম আন্ডারস্ট্যান্ডেবল না, এটা লুসিড না, আনইন্টেলিজিবল একটা রিকোয়ারমেন্ট মানে এসআরএস। সো তখন এটা বলা যাবে যে এটা কম্প্রিহেন্সিবল না। Traceability. It is important as it allows the impact of change on the rest of the system to be assessed. সো মানে হলো গিয়ে ট্রেসিবিলিটি, যে আমি একটু আগে যেটা বললাম যে এটা কি আসলে মানে রিকোয়ারমেন্ট আসলে কোথা থেকে আসলো সেটা ধরতে পারাটা। গ্যাপ অ্যানালিসিস হচ্ছে গিয়ে রিয়েল এক্সপেকটেশন কিরকম আর এসআরএস এ সেটা কিভাবে পোর্ট্রে করা হয়েছে, তাদের মধ্যে কি কোনো গ্যাপ আছে নাকি না। মানে আমি আসলে রিয়েলি বললাম যে আমার রিকোয়ারমেন্টটা এমন, বাট এসআরএস আমি এটাকে খুবই এক্সাজারেট করে দিয়েছি, তাহলে সেটাকে বলা হবে গ্যাপ অ্যানালাইজ করা। আর এখানে কি আমি কোনো লার্জ স্কেল ইফেক্ট না এনে চেঞ্জ করতে পারবো রিকোয়ারমেন্টস, মানে অন্যান্য রিকোয়ারমেন্টকে লার্জ স্কেল ইম্প্যাক্ট না করে আমি কি কিছু রিকোয়ারমেন্টস চেঞ্জ করতে পারবো নাকি না, এটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। সো এগুলো ছিল মোরলেস আপনাদের এসআরএস এর ডিফারেন্ট কনসেপ্টস। আপনারা হচ্ছে শুরু করে দিতে পারেন বাসায়, এমনিতে এটার ডেডলাইন থাকবে প্রিটি মাচ শিওর যে লাস্ট উইকে আপনারা হলো একটা এসআরএস বানানো স্টার্ট করে দিতে পারেন আর কি। এটা উইল বি আ গ্রুপ ওয়ার্ক, যে গ্রুপটা আপনারা ল্যাবে করেছেন সেটাই। সো এই এসআরএস এই টপিকটা হলো গিয়ে শেষ হলো। আমি আপনাদের সিটির সলিউশন দিচ্ছি, এর আগে আপনার একটা শর্ট গ্যাপ মানে ব্রেক নেন 5 to 10 মিনিটস এর, এরপর আমি সিটি 3 এর সলিউশনটা দিচ্ছি আপনাদের।
আচ্ছা, স্ক্রিনটা দেখা গেলে বলবেন। দেখা যাচ্ছে? জি ম্যাম। এটা আপনি শেয়ার এখন করতে হবে না, আমি পরে শেয়ার সবার জন্য ভিউ করে দিব, এখন জাস্ট এখানে দেখাচ্ছি। ওকে, সো আপনাদের কোয়েশ্চেন নাম্বার, আপনার সিটি কোয়েশ্চেনের নাম্বার 1 ছিল হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রেংথ এন্ড অপরচুনিটি। তো এটা তো সিম্পল, স্ট্রেংথ হচ্ছে যেটা অলরেডি আপনার সিস্টেমে আছে, the good things about your system, unique, that is things that give you an advantage, and opportunity হচ্ছে কি that those are not currently existent in your system but you have the chance or the potential of developing it. তো এটা আর কি নিজে যে তার ভাষা লিখেছেন। কোয়েশ্চেন নাম্বার 2 ছিল হচ্ছে গিয়ে একটা সিনারিও দেয়া যেখানে ইউ আর সেলিং মেনি ইউনিটস অফ আ সফটওয়্যার প্রোডাক্ট, ফিক্সড কস্ট দেয়া ছিল $9, ভ্যারিয়েবল কস্ট দেয়া ছিল $2, আর রেভিনিউ অফ ইচ ইউনিট দেয়া ছিল $5. সো ফিক্সড কস্ট দেয়া ছিল হলো $9, ভ্যারিয়েবল দেয়া ছিল হচ্ছে গিয়ে $2, আর রেভিনিউ দেয়া ছিল হচ্ছে গিয়ে $5. তো কোয়েশ্চেনে বলা হচ্ছিল যে at least how many units do you need to sell to just start making some profit? তো এটা সিম্পল সলিউশন কেউ বলেন কি হবে, কি বের করতে হবে এক্স্যাক্টলি? মানে জাস্ট স্টার্ট টু মেক প্রফিট, তাহলে এটার জন্য একটা ইকুয়েশন লিখতে হবে। ইকুয়েশনটা কি আমাকে বলতে পারবেন? 5x equal to 2x plus 9 এমন কিছু একটা। 5x is equal to 2x plus 9, এটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টে যেখানে ইউ জাস্ট স্টার্ট টু মেক সাম প্রফিট, মানে প্রফিট হচ্ছে 0। সো এমন একটা সিচুয়েশন যেখানে x হচ্ছে গিয়ে কি, x হচ্ছে গিয়ে নাম্বার অফ ইউনিট সোল্ড, তাই না? সো লেফট সাইডে আছে হচ্ছে গিয়ে সেলিং প্রাইস, আর রাইট সাইডে আছে হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস হচ্ছে ইটস আ কম্বিনেশন অফ ভ্যারিয়েবল এন্ড ফিক্সড কস্ট। দিস ইজ দ্য ভ্যারিয়েবল পোর্শন, দিস ইজ দ্য ফিক্সড পোর্শন। এখন ইউ সলভ ইট ফর x, ডান দিক 2x লেফটে নিয়ে যান, 3x is equal to 9 আসবে, x is equal to 3 আসবে। সো 3 টা কি কস্ট নাকি নাম্বার অফ সেলস, এটা বলেন তো? 3 কি ডলার্স নাকি what is 3? Number of sales. Number of sales, exactly. So 3 actually units. So আরেকটা জিনিস বলা আছে যে এইরকম টাইমে আপনার সেলিং প্রাইসটা কত, সো এটা কত হবে, মানে at this moment প্রাইসটা কত? 3 যদি ইউনিটস হয় তাহলে প্রাইসটা কত at break even point? 15. যে কোনো একটাতে বসা দিবেন, লেফট অথবা রাইট, আনসার একই আসবে 15। সো এটা হচ্ছে গিয়ে আমাদের ওই যে ফার্স্ট কোয়েশ্চেনটা। সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল suppose the fixed cost is increased by $3. $3 দিয়ে যদি ইনক্রিজ করা হয় তাহলে নতুন ফিক্সড কস্ট কত হবে? 9 plus 3 12. What should be the revenue of each unit of the product to reach the break even point at the same amount of sales as question number I? মানে সেলস হচ্ছে তিনটাই থাকবে, তিনটাই যদি সেল থাকে আর ফিক্সড কস্ট যদি এখন 9 থেকে হয়ে যায় 12, তাহলে আসলে আপনার রেভিনিউ কত হবে এটা চাওয়া হচ্ছে। সো তাহলে এটার জন্য কি করতে হবে? এটা খুবই সিম্পল, আপনার এই ইকুয়েশনটাই হবে বিকজ ব্রেক ইভেন পয়েন্ট বলেছে। সো রেভিনিউটা ধরতে হবে একটা ভ্যারিয়েবল, সাপোজ আমি নিলাম r ইনটু কত, r ইনটু 3 is equal to variable cost তো সেম, সো 2 ইনটু 3 প্লাস ফিক্সড কস্ট হচ্ছে 12। এটা বুঝেন নাই কে? আই হোপ এটা সবাই বুঝতে পেরেছেন, খুবই সিম্পল ম্যাথ, ছোটবেলার স্কুলের ম্যাথ। সো এটা 3r is equal to 3 to the 6 plus 12 which is 18, so r is equal to 6। তার মানে প্রত্যেকটা ইউনিটের সেলিং প্রাইস হতে হবে $6 যদি আমি এখন ব্রেক ইভেন পয়েন্ট রিচ করতে চাই, গিভেন দ্যাট আমার ফিক্সড কস্টটা এখন $12 হয়ে গিয়েছে এন্ড সেল হবে তিনটা ইউনিটের। সবার কাছে ক্লিয়ার এটা? ম্যাম আমি হচ্ছে কি এই যে ফিক্সড প্রাইসটা হচ্ছে 3 বাড়াতে বলছে না, আমি ওটাকে ধরে নিছিলাম যে হচ্ছে 3 গুণ বাড়াতে বলছে। ও আচ্ছা, 3 টাইমস কি বলা ছিল? মানে বাই লেখা ছিল আর কি, এজন্য ভাবছিলাম ডলার্স লেখা, তো ইনক্রিজ বাই $3 মানে 3 বেড়ে যাবে। বাই 3 টাইমস যদি বলতো তাহলে 3 টাইমস বাড়াতেন। $3 লেখা আছে তো, সো 3টা মানে একটা জিনিসের মাল্টিপ্লিকেশনে কখনো ইউনিট দেয়া থাকে না, এখানে ইউনিটটা দেয়া আছে ডলার, ডলার অ্যামাউন্ট, সো ইট মিনস যে আপনি 12 বানিয়ে দিবেন। ওটা করলে পার্শিয়াল পাবেন, মানে আপনার তো জাস্ট আনসারটা ভুল হয়েছে, সো মেজর মার্কস পাবেন। আচ্ছা, এখন আমরা দেখি হলো এর পরের কোয়েশ্চেনটা। কেউ কি কোনো হ্যান্ড রেজ হয় নাই? আচ্ছা, সো পরের কোয়েশ্চেনটা ছিল হলো assume that you are investing $10,000 at present. তো আচ্ছা, সো এখানে কি বলা হয়েছে? এখানে অ্যাকচুয়ালি একটা ক্যাশ ফ্লো বানাতে বলা হয়েছে আর এনপিভি বের করতে বলা হয়েছে। সো ক্যাশ ফ্লো এর মধ্যে এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম যায় 6 ইয়ার্স পর্যন্ত। সো আমি জাস্ট চোখ বন্ধ করে এখানে একটা টেবিল বানাই ফেলতে পারবো যেখানে 6 ইয়ার পর্যন্ত যায়। সো লেটস মেক আ টেবল।
যেখানে যাবে হচ্ছে 6 ইয়ার পর্যন্ত এন্ড এখানে হচ্ছে গিয়ে ইয়ে থাকবে, সবার প্রথমে থাকবে প্রেজেন্ট টাইম, দেন 1 2 3 4 5 and 6। সবাই কিন্তু এই যে এই ক্যাশ ফ্লো এর ম্যাথগুলো ভালো করে করবেন। আচ্ছা, সো এখানে তারপরে যাবে হলো গিয়ে 4টা। সো এটা হলো প্রেজেন্ট টাইম, এখানে থাকবে এক্সপেন্ডিচার, এখানে থাকবে হচ্ছে রেভিনিউ, এখানে থাকবে ক্যাশ ফ্লো which is revenue minus expense, আর এখানে থাকবে হচ্ছে accumulated cash flow. So this is present time, this is year 1 2 3 4 5 and 6. So present time এ কি বলা হয়েছে যে you are investing $10,000, so expenditure হচ্ছে $10,000, তাই না? এটা হলো গিয়ে expenditure। তো প্রেজেন্ট টাইমে তো কোনো রেভিনিউ নাই, সো রেভিনিউ এর জায়গায় বসবে 0, এখানে বসবে 0। আর ক্যাশ ফ্লো তাহলে কত? রেভিনিউ মাইনাস এক্সপেন্ডিচার ইজ মাইনাস 10,000, সেটা আপনারা দিবেন হলো ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, অ্যাকিউমুলেটেড ক্যাশ ফ্লো কত থাকবে? এটা সিম্পলি কপি হয়ে যাবে কারণ এটা অন্য কারোর সাথে অ্যাড হচ্ছে না। সো এটা হচ্ছে আপনার প্রেজেন্টের সব ডিটেইল। এরপর আমরা যাই ইয়ার 1 এ। আচ্ছা, ইয়ার 1 সম্পর্কে কিছু বলা আছে। ইয়েস, আফটার 1 ইয়ার ইউ গেট আ রেভিনিউ অফ 1000, কিন্তু ইউ ডোন্ট, মানে এখানে ইনভেস্টের কথা কিছু বলা হয়নি। আফটার 1 ইয়ার ইউ গেট আ রেভিনিউ অফ 1000, বাট কোনো ইনভেস্টমেন্টের কথা বলা হয়নি, সো এখানে কোনো ইনভেস্টমেন্ট থাকবে না and you will get a revenue of 1000, cash flow is 1000 minus 0 which is 1000, and accumulated cash flow তাহলে কত হবে? minus 9000। ওকে, দেন হলো গিয়ে বলা হচ্ছে in 2 years you invest 1000 more but for that year you do not receive any profit or loss। এই জায়গাটাতেই আসলে একটা জাস্ট ট্রিক আছে, বাট এটা খুবই সিম্পল, মানে if you like read the question properly then ভুল করার চান্সেস লিমিটেড। বলা হয়েছে যে 2 বছরে in 2 years you invest 1000 more but for that year you do not receive any profit or loss। তো যদি 2 ইয়ারের পরে আমি ইনভেস্ট করি 1000 মোর আর এই ইয়ার কোনো প্রফিট লস হয়নি, তাহলে রেভিনিউ কত হবে? So 1000 C 1000, এক্স্যাক্টলি, ভেরি গুড। তার মানে হলো এই ইয়ারের জন্য আমার কোনো প্রফিট অথবা লস হয়নি এন্ড এই ইয়ারে আমার ক্যাশ ফ্লো হবে 0। সো এখন অ্যাকিউমুলেটেড ক্যাশ ফ্লো কত থাকবে? ওই 9000ই থাকবে। আচ্ছা, নেক্সট উই গো টু ইয়ার 3। আফটার 3 ইয়ার্স ইউ আর্ন $2000, বাট এখানে কোনো এক্সপেন্সের কথা বলা নাই, সো দিস ইজ 0 and you earn $2000, so 2000 minus 0 is 2000 and এটার সাথে অ্যাড করলে you will get negative 7000। আচ্ছা, তারপরে হলো বলা হয়েছে যে in 4 and 6 years respectively you invest 3000 and 2000 respectively, মানে 4 বছর পরে ইনভেস্টমেন্ট আসবে 3000 আর বলা হয়েছে যে 4 বছর পরে you will earn কত? 9000। সো 4 বছর পরে ইনভেস্টমেন্ট হবে 3000 আর আর্ন হবে 9000, সো 3000 and 9000, আর এখানে আসবে হলো গিয়ে 9000 minus 3000 is 6000। সো এটার সাথে যদি আমি অ্যাকিউমুলেটেড ক্যাশ ফ্লো বের করতে চাই তাহলে I will get negative 1000, বাট 5 ইয়ার্স এর কথা কিছু বলা হয় নাই, তাই মানে 5 ইয়ার্স এ কোনো ইনভেস্টমেন্টও নাই, কোনো রেভিনিউ নাই, ক্যাশ ফ্লো 0 and এটা রিমেইনস 1000। আর 6 ইয়ার্স এর জন্য বলা হয়েছে you will invest 2000 and you will earn 1000, so you invest 2000 you earn 1000, ক্যাশ ফ্লো হচ্ছে গিয়ে minus 1000, তাই না? তো minus 1000 যদি ক্যাশ ফ্লো হয় তাহলে অ্যাকিউমুলেটেড ক্যাশ ফ্লো কত? minus 2000। তাহলে কোয়েশ্চনে বলা আছে when is the first time that you will see any profit। কোয়েশ্চনে আরো এটা বলা আছে যে after all this is done you receive no other revenue in the coming years, মানে কামিং ইয়ার্স আর কোনো রেভিনিউ আপনি পাবেন না। যদি আর কোনো রেভিনিউ না পান there is no possibility of this value to ever increase, তার মানে আসলে আপনি এই প্রজেক্ট থেকে কখনোই প্রফিট পাবেন না। এটা আনসার হলো যে you will never earn profit from this project। এটা হলো ক্যাশ ফ্লো। ম্যাম বলেন। আমি জাস্ট লিখে দিছি ইটস আ লস প্রজেক্ট, সো নো রেভিনিউ উইল বি রিসিভড টিল 6 ইয়ার্স। বুঝতে পাইনি, একটু জোরে কথা বলেন, আপনার কথা আস্তে আসছে। ম্যাম আমি এখানে লিখে দিছি ইটস লস প্রজেক্ট, সো
so no revenue will be received till 6th year কারণ হচ্ছে 6th year অবধি তো বের করছে and in future তো বলতে পারবো না ম্যাম এইজন্য হচ্ছে আমি হ্যাঁ, 6th মানে year আপনি কি লস প্রজেক্ট লিখেছেন এটাকে? হ্যাঁ, তাহলে ঠিক আছে। Okay. আচ্ছা, এরপরে বলা হয়েছে এনপিভি দিয়ে বলতে এটা প্রফিটেবল হবে নাকি না। সো এনপিভি তো আসলে জাস্ট ফর্মুলা বসায় দেয়, আর এটা তো এত কঠিন কিছু না। এটা হলো গিয়ে যে এনপিভির জন্য কি করতে হবে, এনপিভির জন্য ফার্স্টে আমার ইনভেস্টমেন্ট বের করতে হবে, তারপর হলো আমার রেভিনিউ বের করতে হবে। সো আমি ইনভেস্টমেন্ট ফার্স্টে বের করি, 10,000 হচ্ছে কি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, প্লাস আমার 1 বছর পরে 1 বছর পরে কোনো ইনভেস্টমেন্ট ছিল, হ্যাঁ না সরি ছিল না, 2 ইয়ার্স পরে হচ্ছে গিয়ে 1,000 আসছিল। সো 1,000 ডিভাইডেড বাই আর দিয়েছিলাম মনে হয় 50%, সো 1 প্লাস 0.15 কত, 1.15 ডিরেক্টলি লিখে দিলাম স্কোয়ার, প্লাস হচ্ছে গিয়ে 3,000 divided by 1.15 to the power 4 and 2,000 divided by 1.15 to the power 6 আর রেভিনিউ আসে কত, রেভিনিউ হচ্ছে 1,000 এটা ফার্স্ট ইয়ারের জন্য, সো 1.15 to the power 1 প্লাস সেকেন্ড ইয়ারে তো লস মানে লস প্রফিট একটাও ছিল না, সো এটার জন্য আসলে বোথ রেভিনিউ অ্যান্ড কস্ট সেম, স্কোয়ার হয়ে যাবে। দেন 2,000 ডিভাইড বাই থার্ড ইয়ারে আসলে 2,000 আসছিল রেভিনিউ, সো টু দি পাওয়ার 3, তারপরে ফোর্থ ইয়ারে আসছিল 9,000, সো 1.15 টু দি পাওয়ার 4, আর সিক্সথ ইয়ারে আসছিল হচ্ছে 1,000, সো 1.15 টু দি পাওয়ার 6। তারপরে এটা বের করবেন যত আসে, তারপর এটা বের করবেন যত আসে, অবশ্যই এটা লস প্রজেক্ট হবে, মানে এটা বের করার পরে হচ্ছে এরপরে রেভিনিউ মাইনাস ইনভেস্টমেন্ট করে দেখবেন, যদি গ্রেটার দ্যান 0 হয় দেন প্রফিট, less than 0 হয় লস, is equal to 0 হয় neither profit nor loss. ওকে, ঠিক আছে সবার কাছে ক্লিয়ার এটা? ম্যাম 2 ইয়ার্স এর ক্ষেত্রে ম্যাম যদি প্রফিট বা লস কোনোটাই না হয় তাহলে রেভিনিউতে ম্যাম 0 হওয়ার কথা না? রেভিনিউ 0 হওয়ার কথা না, প্রফিট অথবা লস 0 মানে কিন্তু রেভিনিউ 0 না। রেভিনিউ মানে হচ্ছে আপনি কত আর্ন করেছেন। আপনি যদি এই কাজটা করেন যে এইখানেও আপনি 0 ধরলেন, এইখানেও আপনি 0 ধরলেন, তাহলে ঠিক আছে, বাট আপনি এখানে একটা ভ্যালু ধরবেন বাট এখানে 0 ধরবেন, এটা কিন্তু ভুল, কারণ রেভিনিউ 0 না, প্রফিট আর লস একটাও নাই, মানে হচ্ছে কি আপনার রেভিনিউ হচ্ছে ইনভেস্টমেন্টের সমান ফর দ্যাট ইয়ার। রেভিনিউ মানে আপনি কতটা আর্ন করবেন, আর প্রফিট হচ্ছে গিয়ে আপনি যতটা আর্ন করছেন মাইনাস কতটা আপনি স্পেন্ড করছেন। ওকে, জি ম্যাম, বাট আমি আসলে রেভিনিউর ক্ষেত্রে ম্যাম এটা 0 দিয়ে দিয়েছিলাম। ও না, এটা 0 দিলে ভুল হবে, এটা 0 দেওয়া যাবে না। যদি আপনি ইনভেস্টমেন্টও 0 দিয়ে তারপরে আর রেভিনিউর কেসেও 0 দেন, তাহলেও অ্যাকচুয়ালি ভুল হবে, বিকজ এটা তো ইনভেস্টমেন্ট না, এটা তো আসলে মানে ভুল হবে বলতে গিয়ে আপনি যদি ডিরেক্ট ইনভেস্টমেন্ট মাইনাস রেভিনিউ করে এটাকে 0 দুটো তো কাটাকাটি হয়ে যাবে, সো তখন আর কি সমস্যা হবে না। বাট যদি আলাদা করে ইনভেস্টমেন্ট বের করে আমার মতো আলাদা করে ইনভেস্টমেন্ট রেভিনিউ দেখান, তাহলে তো অবশ্যই এটা কনসিডারেশনে চলে আসবে আর কি, জাস্ট এটাকে 0 আর এটাকে এটা দেয়া যাবে। ওকে, তাহলে সবার কাছে সিটি 3টা ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। সিটি কি বেস্ট 3 কাউন্ট করা হবে ম্যাম? সিটি হচ্ছে 3 আউট অফ 5 হবে, হ্যাঁ কাউন্ট, মানে আপনাদের 2টা প্রেজেন্টেশন আর 3টা সিটি, তো টোটাল 5টার মধ্যে 3টার মার্কস কাউন্ট হবে। ওকে, তাহলে আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আমি লিখেছিলাম যে উই ক্যান নট রিসিভ এনি প্রফিট উইদিন 6 ইয়ার, এটার জন্য কি কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নেই। ম্যাম অ্যাটেন্ডেন্স কি হয়ে গেছে? অ্যাটেন্ডেন্স হয়ে গিয়েছে, আপনি কি মিস করেছেন? জি ম্যাম, লেটে জয়েন করেছি। আইডিটা লিখে দেন তো চারটে। আচ্ছা, ওকে।